আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। 2 বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল পাশা। 3 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। 4 গৌতম বুদ্ধ মারা যান 486 খ্রিস্টপূর্বাব্দে। 5 অশোক স্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে 26শে জানুয়ারি 1950 সালে। 6 ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন বিম কদফিসেস। 2 এর আয়তে বলেছে ঠিক বা ভুল বলতে হবে জৈন তাবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র। ভুল। 2 বলেছে পরবর্তী বৈদিক সমাজে 4টি বর্ণের নাম লেখো। এটা তোমাদের বইয়ের 55 পাতায় আছে। এই যে ঋগ্বেদের গোড়ার দিকে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা জানা যায়। এই চতুর্বর্ণ প্রথায় 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাহলে 4টি বর্ণ হলো নাম হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 3 দিয়েছে জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো। এটা তোমাদের বইয়ের 69 পৃষ্ঠায় রয়েছে। শেষ দুজন তীর্থঙ্কর পার্শ্বনাথ আর বর্ধমান মহাবীর। 4 দিয়েছে শূন্যস্থান পূরণ করো। বৌদ্ধ ধর্মের প্রথম সঙ্গীতটি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। 5 দিয়েছে সাম্রাজ্য কাকে বলে। এটা বইয়ের 79 পাতায় রয়েছে। লিখবে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। তাহলে অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই হলো সাম্রাজ্য, বা সম্রাট যে এলাকা শাসন করেন সেটাকেই বলা হয় সাম্রাজ্য। 6 দিয়েছে কত খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। খ্রিস্টপূর্ব 325 অব্দে। 3 এর আয়তে আছে মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে। তাহলে তোমার বলেছে মেগালিথ কেন্দ্র থেকে কি কি পাওয়া গেছে। এই যে মেগালিথ কেন্দ্র থেকে পাওয়া গেছে কালো বা লাল মাটির বাসন, পাথর, পোড়ামাটি তৈরি জিনিসপত্র, এছাড়া লোহা, সোনা, রূপোর, ব্রোঞ্জের জিনিসও রয়েছে, ঘোড়া, অন্যান্য জীবজন্তুর হাড়, মাছের কাঁটা ইত্যাদিও পাওয়া গেছে। দুয়ে দিয়েছে ত্রিরত্ন কি। এটা আছে তোমাদের বইয়ের 61 পাতায়। এটা আছে তোমাদের বইয়ের 74 পাতায় রয়েছে। এই যে ত্রিরত্ন, জৈন আর বৌদ্ধ এই ধর্মেই ত্রিরত্ন বলে একটা ধারণা আছে। 3টি বিষয়কে 2টি ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেগুলোর এক একটিকে রত্ন বলা হয়, আর 3টে বলে ত্রিরত্ন। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান আর সৎ আচরণের উপর জোর দিতেন জৈনরা, এটা হচ্ছে তাদের ত্রিরত্ন। আর বুদ্ধ, ধম্ম, সংঘ এই 3টের উপরে জোর দিতেন বৌদ্ধরা, এটা হচ্ছে বৌদ্ধদের ত্রিরত্ন। 3 দিয়েছে ক্ষত্রপ কাদের বলা হয়। কুষাণ আমলে প্রদেশের শাসককে ক্ষত্রপ বলা হতো। 4 এর আয়তে আছে গোপতি, মহিপতি আর নরপতির মধ্যে পার্থক্য কি। এটা তোমাদের বইয়ের 52 পাতায় রয়েছে। প্রথমে দিয়েছে গোপতি কি। লিখবে রাজা গোপতি বা গবাদি পশুর প্রভু বলে পরিচিত হতো। গোপতি হচ্ছে গবাদি পশুর প্রভু বলে পরিচিত। তারপরে আছে মহিপতি। মহিপতি হচ্ছে এই যে ভূপতি বা মহিপতি। ভূপতি হলেন ভূ অর্থাৎ জমির প্রতিভা মালিক, আর মহিপতি হলেন পৃথিবীর রাজা। তাহলে গোপতি হচ্ছে গবাদি পশুর প্রভু, মহিপতি হলেন পৃথিবীর রাজা। আর একটা আছে নরপতি। নরপতি হচ্ছে যিনি নৃ বা নর অর্থাৎ মানুষের রক্ষাকারী। তাহলে নরপতি হলো যিনি রাজ্যের প্রজার বা জনগণের রাজার প্রধান হিসাবে রাজার উপাধি নিতেন। নৃপতি বা নরপতি। নৃপতি বা নরপতির অর্থ হচ্ছে যিনি নৃ বা নর মানুষের রক্ষাকারী। 2 দিয়েছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা আছে বইয়ের 65 পাতায়। জৈন আর বৌদ্ধ সাহিত্যেও জনপদ মহাজনপদের আলোচনা পাওয়া যায়। সেগুলি থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। সেই সময় এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। মহাজনপদগুলির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একে অন্যের রাজ্য জয় করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে চাইতো। এইভাবে ক্রমে 16টা মহাজনপদ কমতে কমতে 4টে মহাজনপদে এসে দাঁড়ালো। এগুলি হলো অবন্তী, বৎস, কৌশল এবং মগধ। এই 4টে মহাজনপদ আবার নিজেদের মধ্যে যুদ্ধ করত। তাদের মধ্যে শেষ পর্যন্ত মগধ হয়ে ওঠে সব থেকে বেশি শক্তিশালী।
16টি মহাজনপদে বেশিরভাগই ছিল আজকের মধ্য আর উত্তর ভারত অঞ্চলে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। গঙ্গা যমুনার উপত্যকাকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল ছিল সে সময় ভারতীয় উপমহাদেশে রাজনীতির মূল কেন্দ্র। তিনি দিয়েছে কনিষ্ককে কুষাণদের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন? এটা আছে তোমাদের বইয়ের 88 পাতায়। এই যে ভীমের ছেলে প্রথম কনিষ্ক কুষাণদের সেরা রাজা, অন্তত 23 বছর রাজত্ব করেছিল কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে শাসক হন তিনি। সেই বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়। কনিষ্কের আমলে কুষাণ শাসন গঙ্গা উপত্যকার বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এখনকার পাকিস্তানের প্রায় পুরো অঞ্চলটা কুষাণ শাসনের আওতায় ছিল। মথুরা পর্যন্ত ভারতীয় উপমহাদেশে কুষাণ শাসন ছড়িয়ে পড়ে। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। পাঁচের আয়তে আছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এটা আছে তোমাদের বইয়ের 57 পাতায়। বৈদিক সাহিত্য থেকেই সেই যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। মৌখিকভাবে শিক্ষা চর্চা হতো। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন, ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত্তি করত, মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন। মেয়েদেরও যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছে থেকে ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্মও ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে। দুয়ে দিয়েছে নবধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কি? এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনের 85 পৃষ্ঠায় রয়েছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক ধর্ম আন্দোলনের ক্ষেত্রে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায়। এই সময় প্রাচীন বৈদিক ধর্মের বিরোধিতা করে ভারতবর্ষে জৈন, বৌদ্ধ এবং আজীবক সহ 63টি ধর্মের আবির্ভাব হয়েছিল। বিভিন্ন কারণেই নবধর্ম আন্দোলন গড়ে উঠেছিল। এক হলো ধর্মীয় কারণ। প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম প্রাঞ্জলতা হারিয়ে জটিল, ব্যয়বহুল, দুর্বোধ্য ক্রিয়াকর্ম, আচার অনুষ্ঠান এবং পুরোহিত শ্রেণী নির্ভর হয়ে ওঠে। পুরোহিত শ্রেণীর প্রতিপত্তি এবং ক্রমবর্ধমান চাহিদা ধর্মকে জটিল করে তোলে। দুই হচ্ছে সামাজিক কারণ। বৈদিক সমাজ ব্যবস্থা প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার জন্য অনেকাংশে দায়ী ছিল। সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সর্বোচ্চ। তারা সমাজে সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করলেও কোনো প্রকার কর প্রদান করতেন না। ক্ষত্রিয়দের হাতে অর্থ থাকলেও সামাজিক মর্যাদা ছিল না। ক্ষত্রিয়রা এই সামাজিক মর্যাদা আদায়ের জন্য নবধর্ম আন্দোলনকে স্বাগত জানায়। প্রাচীন বৈদিক সমাজে নারীদের মর্যাদা ছিল না। নারীদের চরম ঘৃণার চোখে দেখা হতো। অন্যদিকে বৌদ্ধ ধর্মের আবির্ভাবে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিক কারণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পূর্ব ভারতে অর্থনৈতিক রূপান্তর ঘটে। এর মূলে ছিল লোহা দিয়ে তৈরি কৃষি সরঞ্জাম এবং গো সম্পদ। এই সময় বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে পশু বলি দেওয়ার জন্য গরু ছিল অন্যতম উপাদান। এ কারণে স্বভাবতই গো সম্পদ অভাবনীয়ভাবে হ্রাস পেলে কৃষিকাজ ব্যাহত এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে নতুন শ্রেষ্ঠী সম্প্রদায়ের ধনসম্পদের অভাব না থাকলেও তাদের সামাজিক মর্যাদা ছিল না। সম্পদ এক শ্রেণীর হাতে কুক্ষিগত হয়। সাধারণ মানুষের অবস্থা অপরিবর্তিত থাকে। বৈশ্যরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করে নবধর্ম, জৈন আর বৌদ্ধ ধর্মমতকে সমর্থন করে নতুন ধর্মমতের উত্থানে সহায়তা করে। নব্য প্রতিবাদী ধর্মগুলি ধর্মীয় জটিলতা দূর করে সরল জীবনযাপন, সামাজিক সাম্য প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের সমর্থন লাভ করে। 3 নম্বর প্রশ্ন বলেছে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো। এটাও রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনের 107 পাতায় রয়েছে। বলেছে মৌর্য শাসন ব্যবস্থার বিষয়গুলো। মৌর্য আমলে সাম্রাজ্য চালানোর নানা দিকগুলি কী ছিল? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ জয় করে মৌর্য সাম্রাজ্যের এলাকা বাড়ান। শুধু সাম্রাজ্য বাড়ানো নয়, মৌর্য সম্রাটরা সুষ্ঠুভাবে সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রেও
অন্যান্য কৃতিত্বের সাক্ষ্য রেখেছিলেন সাম্রাজ্য পরিচালনা, শাসন পরিচালনা। মৌর্য সম্রাটরা শাসন পরিচালনার বিষয়ে যথেষ্ট মনোযোগী ছিলেন। সাম্রাজ্যের সব বিষয়ে চূড়ান্ত ক্ষমতা ছিল সম্রাটের হাতে। সম্রাটের আদেশ প্রজারা মানতে বাধ্য ছিল। মৌর্য সম্রাটরা প্রজাদের কাছে নিজেদের দেবতার মতো সম্মানীয় ব্যক্তি হিসাবে তুলে ধরতেন। রাজকর্মচারীদের পরিচালনা। মৌর্য সম্রাটের অধীন অনেক রাজকর্মচারী ছিলেন, তাদের অমাত্য বলা হতো। অমাত্যদের পদ ও বেতনের পার্থক্য ছিল। সম্রাট অশোকের আমলে অমাত্যদের বদলে মহামাত্রদের কথা জানা যায়। তিনি শাসন পরিচালনায় মহামাত্রদের উপর নির্ভর করতেন। সেনাবাহিনী। মৌর্য সম্রাটদের বিরাট সেনাবাহিনী ছিল। এই সেনাবাহিনীতে হাতি, ঘোড়া, রথ, নৌকা প্রভৃতি ব্যবহার হতো। সেই সঙ্গে ছিল পদাতিক সেনা, যারা পায়ে হেঁটে যুদ্ধ করত। বিশাল মৌর্য সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য বিশাল বাহিনীর দরকার ছিল। গুপ্তচর। মৌর্য সম্রাটরাই প্রথম সাম্রাজ্যের খোঁজখবর আনার কাজে গুপ্তচরদের কাজে লাগিয়েছিলেন। গুপ্তচররা বিদেশি বা অচেনা ব্যক্তি, রাজকর্মচারী, এমনকি রাজপুত্রদের ওপর নজর রাখত। গুপ্তচররা সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে পৌঁছে দিত। কর আদায়। বিরাট মৌর্য সাম্রাজ্যের শাসন পরিচালনার জন্য মৌর্য সম্রাটরা প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন। চাষিকে তার ফসলের 1/6 রাজস্ব হিসাবে দিতে হতো। ধর্মনীতি বা ধর্মনীতি। মৌর্য সাম্রাজ্যের ভিত শুধু কর্মচারী, সেনা বা গুপ্তচরদের ওপরেই দাঁড়িয়েছিল না। সম্রাট অশোক তার ধর্মনীতি বা ধর্মনীতি দিয়েও প্রজাদের একজোট করার চেষ্টা করেছিলেন। তিনি হিংসার বদলে শান্তির নীতির কথা প্রচার করেছিলেন। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।